বলতেছে আমি আসলে মানুষ না। তুমি মানুষ না তাহলে কি? আমি এক প্রকার জিন। আমি লেখাপড়া করতে আমার ভালো লাগে, এই জন্য আমি তোমাদের সাথে এসে লেখাপড়া করি। আমাদের মাঝে অনেক মানে আমাদের মতো অনেক জিন আছে যে মানুষের মধ্যে থেকে মাদ্রাসা স্কুলে যে যেখানে পারে লেখাপড়া করে। আমিও তাদের মধ্যে একজন। আমি সাবধানে থাকার কথা ছিল আমার, কিন্তু আমি থাকতে পারি না। তুমি আমাকে দেখে ফেলেছো, তো প্রমিস করো যে তুমি এটা কাউকে বলবো না। বললে কিন্তু তোমার ক্ষতি হবে। আমি কালকে চলে যাবো, কালকে বা এখন বললে এখন চলে যাবো। এখন তুমি বলো কি, মানে কি বলতে চাও তুমি? বলছে না, তুমি তো আমার কোনো ক্ষতি করো নাই। মানে ওনার সাহস নিয়ে বলছে আর কি, যে তুমি তো আমার ক্ষতি করো নাই। ঠিক আছে, তাহলে তুমি থাকতে চাইলে থাকো, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু আমাদের ক্ষতি করো না। কি বইয়ের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওই আন্টি বসে বসে বইয়ের পাতা ছিঁড়ে খাচ্ছে। আমার আন্টি ফ্রেন্ড, ও মানে যে থাকে, ওই বইয়ের পাতা এভাবে ছিঁড়তেছে, ছিঁড়ে ভাঁজ করে খাচ্ছে। ছিঁড়তেছে খাচ্ছে অনেকক্ষণ, মানে বই, মানে একটা বই শেষ করে, মানে শেষ করে ফেলাইছে এরকম ভাবে দেখছে উনি। তো ওনার মানে ভয় হয়ে গেছে যে আসলে এরকম এরকম করতেছে কেন। তো থাকতো তিনজন, একজন নাই। তো উনি ভয়ে ঘুমায় পড়ছে। ঘুমানোর পরে তখন তো সন্দেহ তো গাঢ় হয়ে গেছে। উনি কিছু বলতে পারতেছেন না যে আসলে ও কে। সন্দেহমূলক ভাবে জিজ্ঞাসা করে যে তোমার বাসা কোথায়। মানে ওইভাবে তখন কেউ কারো জিজ্ঞাসা করতো না, পড়াশোনা করতে এইরকম জিজ্ঞাসা করে সন্দেহভাজন ভাবে যে তোমার বাসা কোথায়, তোমার বাসায় কে কে আছে, তুমি বাসায় যাও না কেন, হঠাৎ হঠাৎ করে জিজ্ঞাসা করে। উনি আবার বুঝতে পারছে কিনা, মানে সে জানে না। এভাবে করতে করতে একদিন, মানে ওই বাসার বারান্দায় তখন গ্রিল ছিল না, দোতলায় সম্ভবত, দোতলায় ওই একটা বাটিতে চানাচুর টাইপের কিছু একটা খাচ্ছিল। কথা বলতে বলতে ওই হাত থেকে হাতের সাথে লেগে জিনিসটা পড়ে যায়। তো এভাবে বসে আছে দুজন, পাশাপাশি বসে, মাঝখানে ওটা রাখা ছিল, হাতের সাথে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে পড়ে গেছি এ বলে আমার ওই ওই আন্টি, মানে অন্যদিকে তাকানো ছিল, ওইখান থেকে উনি উঠায় ফেলছে। মানে একতলার উপর থেকে, এই ব্যালকনি থেকে হাত দিয়ে উঠায়, মানে তৎক্ষণাৎ উঠায় ফেলছে। উনি বুঝতে পারেনি, উনি তো দেখছে যে পড়ে গেছে। তখন ওনার আরো সন্দেহ, ওর এত ওর হাত কিভাবে হয়। মানে একতলা থেকে নিচে একতলা, হ্যাঁ, নিয়ে আসছে। নিয়ে আসছে। মানে উনি দেখে নাই, কিন্তু উনি পড়ে গেছে এটা তো দেখছে। বাস্তব ওনার হাতে লাগে পড়ছে। তো উনি নামবে ওটার জন্য, কিন্তু এখন ঘুরে দেখে যে ওটা ওখানে আছে। ও মা, ঠিক আছে, তখন ওনার মাথায় একটা ইয়ে আসছে যে আসলে তো এ নর্মাল না। তো ওই দিনকে রাত্রেই আন্টিকে এসে বলতেছে যে তুমি ওঠো, মানে নর্মাল ভাবে। আন্টি বলতেছে যে আমি ভয়ও পাইলাম না, উঠে বসলাম। যে ওর সাথে থাকছে, দেখি যে ও আসছে, উঠে বসো। তুমি আসছো কখন? বলে আমি আসছি, এই কিছুক্ষণ হলো আসছি। ওকে যে আমি বলছিলাম যে আমার এই ঘটনাটা কাউকে বলবো না। তুমি বলছো কেন? তুমি ঘুমের ঘরে। আন্টি বললো না না, আমি তো কাউকে বলি নাই। তুমি যেহেতু বলছো, তোমার সারা জীবনের জন্য তোমার ক্ষতি, আমি আমি দায়িত্ব নিয়ে আমি তোমার ক্ষতি করবো, এভাবে মানে রেগে গেছে আর কি। বলছে না না, আমি তো কাউকে বলি নাই। তারপর থেকে জ্বর টর এরকম অসুস্থ, তো বাসায় নিয়ে আসার পরে চিকিৎসা করার পরে বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার 2-3 দিন, মানে বিয়ের, আজকে বিয়ে হলো, মনে করেন আজকে বিয়ে হলো, 2-3 দিন পর মানে ওনার শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যায়। জ্বর আসে বা হাঁটাচলা করতে কষ্ট হয়, শরীর ব্যথা, এরকম একটা ইয়ে হয়। একদিন রাতে হঠাৎ ঘরে নাই, কই গেছে খুঁজতে খুঁজতে বাড়ির পাশে একটা বাজার আছে, বাজারের কাছে উনি বসে আর কি কান্না করতেছে। হ্যাঁ, ওনাকে চালের উপর শোয়া রাখছে হঠাৎ করে, অনেকদিন পর। মানে শরীর সুস্থ হয়ে গেছে, স্বাস্থ্য ভালো হয়েছে। চালের উপরে বসে আছে। চালের উপরে শোয়া রাখছে। ঘুম ভেঙে যাওয়ার পর আমি বিকট একটা শব্দ শুনি মেয়ের কণ্ঠে। কি রকম, মানে শব্দটা কি রকম ছিল? মানে চিৎকার করতেছে। আমি ঘুমিয়ে পড়ার চেষ্টা করি, তারপরে আবার ছেলের কণ্ঠ, একই রকম চিৎকার। একই রকম চিৎকার, মানে মানুষকে যেরকম ফাঁসি দিলে যে চিৎকার হয় ওই রকম চিৎকার। গুঙানি হ্যাঁ শব্দ। হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে আমার মানে গলায় টিভিতে ধরছে। ওই বন্ধুই। হ্যাঁ, বন্ধু আমার গলায় টিভিতে ধরছে। হ্যাঁ। ঠিক আছে, আমি অনেক কষ্ট করে সারানোর পর হঠাৎ করে আবারও ভালো হয়ে যায়। আজকে মারবো ওকে, কালকে মারবো তোকে, তুই যদি আর কোনোদিন আসিস। শিট। তারপর তখন আমি তো অনেক ভয় পেয়ে গেলাম। ও যে মানে তখন আমি একটু বিশ্বাস করছি, ও মাথা থাবড়ায় যখন ওর এখান থেকে রক্ত পড়তেছে, তখন আমি একটু বিশ্বাস করছি না ওর ভিতরে ভূত ঢুকে গেছে। মানে এখন আমি যে বলতেছি, আমার এই যে দেখেন পাও কাঁপতেছে, কিন্তু আমার পুরা শরীর কাঁপতেছে, আর মনে করেন হাতে দেখেন যারা উঠে গেছে। আমি মানে এই কথাগুলো বলতে আমার ভয় করে, যদি আমার কোনো ক্ষতি করে। এই জায়গার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে সালা, আদালত পাড়া। সালা আদালত, কোন সিরাজগঞ্জ? বেলকুচি, সিরাজগঞ্জ, বেলকুচি উপজেলা, সিরাজগঞ্জ জেলা। বলতেছেন এইখানটায় লাশ রাখার একটা ঘর ছিল। জি ছিল এখানে। আর ফাঁসির? না হ্যাঁ, ফাঁসি এখানে হচ্ছে জেল ছিল, মানে কারাগার ছিল, যেখানে ফাঁসি দেওয়া হইতো।
এর কি আশেপাশে কোন ইম্প্যাক্ট পড়ছে মানে মানুষের হ্যাঁ অবশ্যই। শোনান তো আমাকে একটু। এখানে হচ্ছে এই বিল্ডিং এ আমার এক ফ্রেন্ড ছিল, আমাদের সাথে লেখাপড়া করতো। হুম, তো এখানে ও অনেকদিন থাকতো। ও যখন থাকতো তখন আমাদের বলতো যে বন্ধু একা যখন থাকে আমাদের সমস্যা হয়। কিরকম? মানে ও যখন একা থাকে একলাই রুম খোলে, তারপরে অনেক রকমের ভয় পায়, চিৎকার দিয়ে ওঠে। একলা একলা রুম খুলে? হ্যাঁ একলাই রুম খুলে যায়, লাইট নেভে একাই। ও যখন একলা থাকে, ওর বাবার সাথেও থাকতো তো এখানে। হুম। ও যখন একা থাকতো তখন তো ভয় পাইতো। আমাদের একদিন বলছিল, আমরা বিশ্বাস করিনি। তারপর? বিশ্বাস করি নাই তো ও বলছিল তাহলে একদিন আমাদের সাথে থেকে দেখ। হুম তো অনেকেই ভয় পাইছিল শুনে হেরা, কিন্তু আমি বলছিলাম যে না আমি তোর সাথে থাকবো। হুম। পরে আমি একদিন এসেছিলাম এইখানে। আচ্ছা। তো ও আমারে 8টার সময় ফোন দেয় যে কোথায়। আমি বললাম যে বাসায়। তো ও আমাকে গিয়ে নিয়ে আসে। হ্যাঁ। নিয়ে আসার পর আমি এখানে থাকি, রাতে খাওয়া দাওয়া করি। জাস্ট একটা পর্যন্ত ভালোই ছিল, হ্যাঁ। মানে একটার মধ্যে ওই রকম আওয়াজ টাওয়াজ কিছু পাই নাই। হুম। কিন্তু একটার পর আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আচ্ছা। ঘুম ভেঙে যাওয়ার পর আমি বিকট একটা শব্দ শুনি, মেয়ের কণ্ঠে। কিরকম মানে ও শব্দটা কিরকম ছিল? মানে চিৎকার চিৎকার করতেছে। আচ্ছা। চিৎকার করার পর আমি তো যা ভয় পাই নাই কে, আমি ভাবছি যে এটা মনের ভুল। হ্যাঁ। তো তারপর আমি ঘুমিয়ে পড়ার চেষ্টা করি। তারপরে আবার ছেলের কণ্ঠ, একই রকম চিৎকার? একই রকম চিৎকার, মানে মানুষকে যেরকম ফাঁসি দিলে যে চিৎকার হয় ওই রকম চিৎকার। গুঙানি গুঙানি হ্যাঁ শব্দ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তখন আমি ভয় পাই, আমার বন্ধুকে ডাক দিই। হুম। ডাক দেওয়ার পরে কয় যে যাই হোক বাইরে জানি বের হস না, রুম আটকা দিয়া শুয়ে পড়। ঘর থেকে বাড়িতে না করছে? না, হ্যাঁ হ্যাঁ, কয় যাই হোক, আমি তো তোরে বলছিলামই। হ্যাঁ। তো আমি তারপরে আবার শুয়ে থাকার চেষ্টা করি, কিন্তু আমার কিছুতেই ঘুম আসছিল না ভয়ে। হুম। হঠাৎ করে ঘরের দরজাটা খুলে যায়। সিটকে দিয়েছিল না? সিটকানি দেওয়া ছিল, তাহলে নিজে দিছি। বুঝতে পারলাম না, আমি তো ওই রকম ভয় পাইছি, এত ভয় পাইছি যা বলার মতো না। হ্যাঁ। তারপর আমার বন্ধুরে বলি যে বন্ধু তুই ওট, ওই যে ঘর দেখ একাই খুলে গেছে। হুম। তখনও আমারে বললো যে আমি তো তারে বলছিলাম। ও মাই গড। ঘরে কি আপনার দুইজনই খালি? আমরা দুইজনই ছিলাম। আপনি আইছিলেন হচ্ছে এটা দেখার জন্য যে হ্যাঁ কি দেখার ঘটনা? জন্য, মানে আমি ওর সাথে থাকতে চাইছিলাম। বন্ধু হ্যাঁ। একা একা ভয় পায়, আমি থাকতে আসছিলাম। হ্যাঁ। আর অনেকেই বলছিলাম, কিন্তু আর আসে নাই। মানে তো- আপনারা কেউ কোনোদিন এরকম ঘটনার মধ্যে পড়ছেন বা এই সাক্ষী হচ্ছেন যে এরকম ঘটনা ঘটতেছে আশেপাশে? আমার এক রিলেটিভের একটা ঘটনা আছে, সেটা আমি আর কি ওনার কাছ থেকে শুনছি আর কি, ওনার ভাইয়ের কাছ থেকে। আমার এক ফুপি হয় আর কি, সম্পর্কে দূর সম্পর্কে আর কি। আচ্ছা। তো ওনাকে অনেক আগে 90s-এর দিকে ঢাকাতে ভর্তি করে দেয় ইউনিভার্সিটিতে। নামটা সঠিক জানা নাই। সেখানে তখন তো ঢাকাতে এরকম যানজট ছিল না। তখন একটা বাসা নিয়ে থাকতো, সাথে একটা মেয়ে থাকতো, মানে ফ্রেন্ড আর কি, রুমমেট। ওই অনেকদিন থাকার পরে হঠাৎ করে উনি বুঝতে পারে যে উনি নর্মাল না। হুম। মানে এমনি সবকিছু, কথাবার্তা, ঘোরাফেরা সবকিছু, কিন্তু ঈদে সবাই বাসায় যায়, উনি বাসায় যায় না। বা কোনো মানে অনুষ্ঠান হইলে দেখা যায় যে ঈদ বা 2টা ঈদ থাকে, কোনো ঈদে উনি বাসায় যান না, উনি ওখানেই থাকে, কোথাও যায় না। মানে সবাই তো ঢাকা থাকলে দেখা যায় যে কারোর সাথে দেখা করতে যায়, বা উনি কোথাও যায় না, শুধু লেখাপড়া করে আর সবার সাথে মানে নর্মাল ভাবেই থাকে। তো একবার আবার কোনো একটা ঈদে উনিও বাসায় আসেনি, মানে আমার ওই রিলেটিভ, মানে আমার যে ফুপি হয় সম্পর্কে। 2 দিন 3 দিন এরকম ছিল। তো একদিন আবার রাত্রে উনি হঠাৎ ঘুম ভাঙে দেখে যে ওনার ফ্রেন্ড মানে বসে আছে অন্যদিকে ঘুরে মুখ করে আর কি, পিঠটা ওনার দিকে। তো হালকা আলো জ্বলতেছে। তো ওনার বুঝতে পারলো যে রুমের তো কোনো লাইট জ্বালানো নেই, কিন্তু ওনার সামনে আলো কিভাবে যাবে, তখন তো ফোনও ছিল না এরকম। আবার মোমবাতির আলো যেটা, ওটাও না। উনি ঘুমের ঘরে আর কি ওইভাবেই মানে না বোঝার ভান মানে শুয়ে পড়েছে আর কি। তো পরের দিন আবার ওইরকম আবার দেখার পরে তো ওনার মনে হয়েছে যে কালকেও তো আমি এটা দেখলাম, হয়েছে নাকি তাহলে? হয়েছেটা কি। তো উনি আস্তে করে উঠে সাইড থেকে মানে হালকা দেখা যায় উনি বইয়ের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওই আন্টি বসে বসে বইয়ের পাতা ছিঁড়ে খাচ্ছে? মানে আন্টি ফ্রেন্ড, ও মানে যে থাকে, ওই বইয়ের পাতা এভাবে ছিঁড়তেছে, ছিঁড়ে ভাঁজ করে খাচ্ছে, ছিঁড়তেছে খাচ্ছে অনেকক্ষণ। মানে বই, মানে একটা বই শেষ করে ফেলাইছে এরকম ভাবে দেখছে উনি। তো ওনার মানে ভয় হয়ে গেছে যে আসলে এরকম এরকম করতেছে কেন। তো থাকতো 3 জন, একজন নাই। তো উনি ভয়ে ঘুমায় পড়ছে। ঘুমানোর পরে
তখন তো সন্দেহ তো গাঢ় হয়ে গেছে, উনি কিছু বলতে পারতেছেন না যে আসলে ও কে। তো তখন তখন জিজ্ঞাসা করতে থাকে, মানে মাঝে মাঝে সন্দেহমূলক ভাবে জিজ্ঞাসা করে যে তোমার বাসা কোথায়। মানে ওইভাবে তখন কেউ কারো জিজ্ঞাসা করতো না, পড়াশোনা করতে এইরকম জিজ্ঞাসা করে সন্দেহভাজন ভাবে যে তোমার বাসা কোথায়, তোমার বাসায় কে কে আছে, তুমি বাসায় যাও না কেন, হঠাৎ হঠাৎ করে জিজ্ঞাসা করে। তো উনি আবার বুঝতে পারছে কিনা, মানে সে জানে না। এভাবে করতে করতে একদিন মানে ওই বাসার বারান্দায়, তখন গ্রিল ছিল না, দোতলায় সম্ভবত, দোতলায় ওই একটা বাটিতে চানাচুর টাইপের কিছু একটা খাচ্ছিল, কথা বলতে বলতে ওই হাত থেকে হাতের সাথে লেগে জিনিসটা পড়ে যায়। পড়ে যায়, তো এভাবে বসে আছে দুজন পাশাপাশি বসে, মাঝখানে ওটা রাখা ছিল, হাতের সাথে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে পড়ে গেছি এ বলে আমার ওই ওই আন্টি মানে অন্যদিকে তাকানো ছিল, ওইখান থেকে উনি উঠায় ফেলছে, মানে একতলার উপর থেকে, এই ব্যালকনি থেকে হাত দিয়ে উঠায়, মানে তৎক্ষণাৎ উঠায় ফেলছে, উনি বুঝতে পারেনি। উনি তো দেখছে যে পড়ে গেছে, তখন ওনার আরো সন্দেহ, ওর এত বড় হাত কিভাবে হয়। মানে একতলা থেকে নিচে একতলা, হ্যাঁ, নিয়ে আসছে, মানে উনি দেখে নাই কিন্তু উনি পড়ে গেছে এটা তো দেখছে, বাস্তব ওনার হাতে লাগে পড়ছে। তো উনি নামবে ওটার জন্য, কিন্তু এখন ঘুরে দেখে যে ওটা ওখানে আছে। ও মা, ঠিক আছে, তখন ওনার মাথায় একটা ইয়ে আসছে যে আসলে তো এ নর্মাল না। তো একদিন রাত্রে মানে চিন্তা করছি যে ও সারা রাত কি করে এটা আমি দেখবো। তো বলছে যে তুমি ওই আন্টির বেডের পাশে আবার আয়না ছিল, তুমি বলছে যে তুমি আমার বেডে শো, আমি তোমার বেডে আজকে শুই, মানে ওই 2-3 দিনের মধ্যে, ঈদের ছুটির ভিতরে। তো ও বলছে ঠিক আছে সমস্যা নাই, উনি হয়তো বুঝতে পারে না যে উনি এই যে নর্মাল না, এটা উনি মানে জানতে পারছে। তো উনি ঘুমের ভান করে শুয়ে আছে রাত্রে, হঠাৎ করে উঠে দেখে ওরকম বই খাচ্ছে, মানে একটা করে পাতা ছেড়ে আর খায়, ছেড়ে আর খায়, খাইতে খাইতে তা আন্টি আবার ওই আয়নার ভিতর থেকে চোখে চোখ পড়ে গেছে। তখন ঘুরে উঠছে, উঠে কি ব্যাপার তুমি ঘুমানে, আলোটা অটোমেটিক নিভে গেছে। কিন্তু যে আলো, যে ওনার সামনে যখন বই খায় তখন একটা আলো জ্বলে, মানে অন্যরকম আলো। তো উনি বলছে তুমি এখনো ঘুমাও নাই, বলছে না আমি তো, আন্টি তো ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিছে, বলে না আমি তো এখনো ঘুম আসতেছে না। আসো আমি তোমার মাথা টিপে দেই, তোমার ঘুম আসবে। আমি তো ভয় পেয়ে গেছি যে তোমার মাথা টিপে দেবো। না না সমস্যা নাই, আমি ঘুমাচ্ছি। ঘুমে ভান করে ভাবে সকালবেলা উনি নিজে এসে বলতেছে শোনো, মানে ওনার বোঝা শেষ যে উনি জেনে গেছে উনি কে। বলছে তোমাকে আমি আজকে একটা সত্যি কথা বলবো, তুমি কাউকে বলবা না কিন্তু। কি সত্যি কথা বলবো বলো, মানে কথা দাও যে আমাকে, আমার কথাটা শোনার পরে তুমি কাউকে বলবা না, তোমার করতে পারবা না। হ্যাঁ তুমি কাউকে বলবা না, আমি চলে যাবো এখান থেকে, যদি বলো তাহলে ক্ষতি হবে। তো বলছে আচ্ছা বলো কি। বলতেছে আমি আসলে মানুষ না। বলে, তুমি মানুষ না তাহলে কি? বলে, আমি এক প্রকার জিন, আমি লেখাপড়া করতে আমার ভালো লাগে, এই জন্য আমি তোমাদের সাথে এসে লেখাপড়া করি। আমাদের মাঝে অনেক মানে আমাদের মতো অনেক জিন আছে যে মানুষের মধ্যে থেকে মাদ্রাসা স্কুলে যে যেখানে পারে লেখাপড়া করে। তা আমিও তাদের মধ্যে একজন। আমি সাবধানে থাকার কথা ছিল আমার, কিন্তু আমি থাকতে পারি না, তুমি আমাকে দেখে ফেলেছো। তো প্রমিস করো যে তুমি এটা কাউকে বলবো না, বললে কিন্তু তোমার ক্ষতি হবে। আমি কালকে চলে যাব, কালকে বা এখন বললে এখন চলে যাব। এখন তুমি বলো কি, মানে কি বলতে চাও তুমি? বলছে না তুমি তো আমার কোনো ক্ষতি করো নাই, মানে ওনার সাহস নিয়ে বলছে আর কি, যে তুমি তো আমার ক্ষতি করো নাই। ঠিক আছে তাহলে তুমি থাকতে চাইলে থাকো, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু আমাদের ক্ষতি করো না। আচ্ছা ঠিক আছে। এরকম করতে করতে উনি আর পরের দিন উনি নাই, চলে গেছে। চলে গেছে, মানে ওনাকে আর কিছু বলেও যায় নাই। ওনার জিনিসপত্র সব যেরকম ছিল ওরকমই আছে। তখন আর একটা রুমমেট আসে, মানে আন্টিকে ভয় ভাঙায় দিয়ে গেছে আর কি। উনি বলতেছে যে আমি তো তখন ভয় পাই না, যখন আমাকে সবকিছু বলছে আমার সাথে, তো ওই দিনকে, ভয় কেটে গেছে। হ্যাঁ ওই দিনকে সারাদিন ছিল, তা আমাকে কি করলেন। পরে আরেকটা রুমমেট আসে, আসার পরে ওর কিছু বই ছিল ওই টেবিলে, একটা টেবিল, 2টা চেয়ার দেওয়া, 3টা চেয়ার দেওয়া, 3 জনের। তো ওই বইগুলো আর ওই আন্টি আর হাতাপাত মানে কোনো কিছু নাড়াচাড়া কিছু করে নাই, যেভাবে ছিল ওইভাবে রাখছে। তো এই নতুন মেয়েটা আসার পরে আর ওই যে বাসায় ছিল, ঈদের ছুটিতে বাসায় গেছিল, আসার পরে ওই নতুন মেয়েটাকে আনার পরে ওনারা ওই পড়াশোনা করতে করতে ওই বইয়ে হাত দিছে। দেওয়ার পরে বলছে যে তুমি এই বইটা হাত দিও না। কেন? এটা ওই মেয়েটার বই। বলছে হাত দিলে কি হবে? বলে এই বললাম, মানে টান দিয়ে নিয়ে বইটা খুলছে, দেখে পাতা ছেঁড়া।
কি ব্যাপার নতুন বই এভাবে পাতেছে, তখন তো বইয়ের অনেক দাম, হ্যাঁ। ওই সময় 90s সময় তো একটা বইয়ের অনেক মূল্য। তো উনি বলছে এইভাবে বই কেউ ছেড়ে, কার কার কাজ এটা? বলে ওই মেয়েটার কাজ। এভাবে বলতে বলতে কিছুদিন পার হয়ে যাওয়ার পরে আন্টি আবার গল্পের ছলে বলে ফেলছে হ্যাঁ, যেইভাবে বলেছে। যে এই মেয়েটা এই কাজ করতো, আমি তো দেখে ফেলেছিলাম, আমি তো জানি বেঁচে আছি, এটাই অনেক। হ্যাঁ। ও বুঝতে পারাতে আমাকে বলছে, বলার পরে চলে গেছে। হ্যাঁ। তো আন্টি আবার ও চলে যাওয়ার পরে বলছিল যে বলে গেছে ও আর আসবে না, লেখাপড়া করবে না, আর বিয়ে দিয়ে দেবে বাড়িতে, এভাবে চলে যাবে, মানে চলে গেছে, মিথ্যা কথা বলছিল। তো এটা নিয়ে রাত্রে অনেক কথা হয়েছে, ওর পরে শুইছে, শোয়ার পরে অনেকদিন কিছু হয় নাই। হঠাৎ করে একদিন দেখে যে আপনার যে ভেন্টিলেটর আছে না, যেটা দেয়া মানে বিল্ডিং এর, ওখানে একটা হাতের ছাপের মতো দেখছে আন্টি। এই হাতের ছাপ কার? তো বলছে যে কেউ কি তোমরা ওখানে হাত দিছিলা? বলছে না, নর্মাল ছাপ, মানে কোনো কাদা বা মাটি এরকম না, মানে এমনি ময়লা দিয়ে হাত ছাপ দিলে যেরকম এরকম। তো ওই দিনকে রাত্রেই আন্টিকে এসে বলতেছে যে তুমি ওঠো, মানে নর্মাল ভাবে আন্টি বলতেছে যে আমি ভয়ও পাইলাম না, উঠে বসলাম, যে ওর সাথে থাকছে, দেখি যে ও আসছে, উঠে বসো। তুমি আসছো কখন? বলে আমি আসছি, এই কিছুক্ষণ হলো আসছি। ওকে যে আমি বলছিলাম যে আমার এই ঘটনাটা কাউকে বলবো না। তুমি বলছো কেন? ঘুমের ঘরে আন্টি বললো না না, আমি তো কাউকে বলি নাই। কয় তুমি যেহেতু বলছো, তোমার সারা জীবনের জন্য তোমার ক্ষতি, আমি আমি দায়িত্ব নিয়ে আমি তোমার ক্ষতি করবো, এভাবে মানে রেগে গেছে আর কি। বলছে না না, আমি তো কাউকে বলি নাই। তারপর থেকে জ্বর টর এরকম অসুস্থ, তা বাসায় নিয়ে আসার পরে চিকিৎসা করার পরে বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার 2-3 দিন, মানে বিয়ের আজকে বিয়ে হলো, মনে করেন আজকে বিয়ে হলো 2-3 দিন পর মানে ওনার শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যায়, মানে জ্বর আসে বা হাঁটাচলা করতে কষ্ট হয়, শরীর ব্যথা এরকম একটা ইয়ে হয়। একদিন রাতে হঠাৎ ঘরে নাই, কই গেছে, খুঁজতে খুঁজতে বাড়ির পাশে একটা বাসঝাড় আছে, বাসঝাড়ের কাছে উনি বসে আর কি কান্না করতেছে। খুঁজে টুজে পায় না, পরে ওখানে কেউ সচরাচর যায় না, মানে তখনকার গ্রামীণ পরিবেশ তো আপনার অন্ধকার এরকম ছিল। তো বলছে তুমি এখানে কেন? বলে আমি জানি না, আমি এখানে আসছি, আমার ভালো লাগতেছিল না, আমি বসে আছি। এর মানে অনেক দিন এরকম হওয়ার পরে সবাইকে বলে আর কি, মানে শরীর যখন একদম শেষের দিকে শুকায় একদম ইয়ে হয়ে গেছে, তো উনি বুঝছে যে না, চিকিৎসা তো করতে হবে। মানে ডাক্তার টাক্তার দেখায় হয় না, মানে তখন ওই সময় ওনারা অনেক টাকা পয়সা ছিল, কবিরাজ টবিরাজ না, ডাক্তারি চিকিৎসা করতো, কিন্তু কাজ হইতো না। তখন ওরা হাজবেন্ডকে বলে যে দেখো আমি তো এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমার ভার্সিটি লাইফে, এই জন্য লেখাপড়া বাদ দিয়ে আমি চলে আসছিলাম, তাহলে কি করা যায়? তো হাজবেন্ড তখন বলছে ঠিক আছে। তো হুজুর টুজুর এরকম দেখায়, মানে কেউ কোনো সমাধান দিতে পারে না। যে কোনো এক মানে ভালো একজন হুজুর নিয়ে আসছিল, উনি বুঝতে পারছিল, তো উনি চিকিৎসা দিছিল, দেওয়ার পরে অনেকদিন ভালো ছিল। হঠাৎ করে একদিন ঘরে সবকিছু লাগানো, ঘরে সবকিছু নতুন একটা ঘর দিছিল আর কি। বিয়েটা হয়েছিল তখন তো বিল্ডিং ছিল না, আপনার এই টিনের চাল এগুলা, যে ঘরে বাসায় অনেক আত্মীয়র সাথে ওই নতুন ঘরে আপনার একটা মটকা লাগানো বাকি ছিল, একটা মানে ওই কর্নারে একটা এই ত্রিভুজ আকৃতির লাস্ট একটা টিন থাকে, ওইটা বাকি ছিল, ওইখান দিয়ে বের করে নিয়ে ওনাকে চালের উপর শোয়া রাখছে হঠাৎ করে অনেকদিন পর, মানে শরীর সুস্থ হয়ে গেছে, স্বাস্থ্য ভালো হয়েছে, চালের উপরে বসে আছে। চালের উপরে শোয়া রাখছে। সকালবেলা উঠে হাজবেন্ড পায় না, দরজাটা লাগানো, দরজা যদি বের হয়ে যায় তাহলে তো দরজা খোলা থাকবে, খুঁজে টুজে পায় না, চিল্লাচিল্লি, তো উনি ওই জাগনা পাইছে ওই চালের উপর থেকে, আমি এখানে কেন? এরকম করার পরে অনেক ইয়া করার পরে ওই হুজুরের চিকিৎসা করার পরে একদিন হাজির হওয়ার পরে, মানে হাজির হয়েছে একজনের সাথে, বিস্তারিত অনেক কাহিনী। তখন বলছিল যে ও আমার কথা রাখে নাই, ওকে আমি বলছিলাম যে তুমি যদি আমার কথা না রাখো তাহলে তোমার ক্ষতি হবে। ও আমাকে সবার সামনে মানে নিয়ে আসছে যে আমি এই কাজটা করছি। তা আমরা তো কারো ক্ষতি করি না, আমরা লেখাপড়া করি, আমরা মাদ্রাসায় পড়ি, স্কুলে পড়ি, কলেজে পড়ি, মানুষের সাথে মিশে আমাদের ভালো লাগে, আমরা ওইভাবে মিশি। তো ও আমার এই কথাটা রাখতে পারেনি, ওকে আমি কোনো ক্ষতি করছিলাম না, বরং বলছিলাম তুমি যেটা গোপন রাখো তোমার ভালো ও হবে। একটা ভালো জিন ছিল আসলে। হ্যাঁ, ভালো জিন ছিল, কিন্তু জিনের ক্ষতিটা আমরাই করে লাইছি। হ্যাঁ ওই উনি করছিল। তারপরে ওই হুজুর অনেক ঝাড়ফুঁক দিয়ে মানে অনেক ইয়াটিয়া করার পরে মোটামুটি সুস্থ হয়ে গেছিল। তারপরে আর কোনো মানে ইয়া, অল্প বাচ্চা গেছে আর কি। হ্যাঁ বেঁচে গেছে তারপরে। কিন্তু তোমার এই ঘটনার কি আর পরে কোনো রেজাল্ট হয়েছে বা অন্য কেউ দেখছে বা এর মধ্যে গেছে কিনা, বা তোমার সাথে আবার ঘটছে কিনা ভাইয়া? অবশ্যই। আমি তো ওই দিন রাতে যখন দরজা খোলার পর তো আমাকে ডাক দিলাম, ডাক দেওয়ার পর
ও জাহের আবার দরজা আটকা দিল, আটকা দেওয়ার পর তখন বাজে হচ্ছে রাত 3টা। হুম তো আমি আর বাথরুমে যাই, বাথরুমে মোতার জন্য যাই। হঠাৎ করে বাইরে থেকে মনে করেন আমি খুলে গেছি ভয়ে, যে এই দরজা খুলে গেছি, কিন্তু হঠাৎ করেই দরজাটা অফ হয়ে যায়। কোনটা বাথরুমের ভিতরে? হ্যাঁ, বাথরুমের ভেতরে অফ হয়ে যায়। বাইরে থেকে লাগাই দেয়? হ্যাঁ, বাইরে থেকে। আচ্ছা। তো আমি ভাবছি তো লাগাই দিছে, ভয় দেখাইতেছে। হুম যেহেতু আমার এদের স্কুলে বলছিল, আমি জানি স্কুলে যাই আবার বলি যে আসলে আছে। হুম তো আমি এটা ভাবি আর ওরে ডাক দিছি। হুম আমি প্রায় আধা ঘন্টার মতো ছিলাম, খোলেও না, কিছুই না। পরবর্তীতে আমি অনেক ডাকার পর ও হচ্ছে মানে ঘুম থেকে মানে উঠছে, ওঠার পর ও খুলে দিছে। খুলে দিয়ে হাইরা আমাকে বলছে কি হয়েছে। হুম আমি কইলাম যে বাইরে থেকে কেউ আটকা দিছি। হুম কয় যে আমি তো আটকা দিই না, আমি তো শুয়েছিলাম। হুম তখন ও খুলে দেওয়ার পর আমরা শুইছি। হুম তখন বাজে 4টা। শোয়ার পর আর ওই দিন আর কোনো সমস্যা হয় না। আমি তো তখন একটু কনফিউজ হয়ে গেলাম যে অতি মনে হয় যে আটকাই দিছে। তখন আমি অত ভয় পাই নাই, যে আমি ভাবছি ওই আটকা দিছে, অতি ভয় দেখাইতেছে। তো আমি ওই দিন স্কুলে যাই, স্কুলে যাওয়ার পর সবাইকে বলি এইভাবে এমন এমন হয়েছে। তখন সবাই হাসি তামাশা করলো যে না তুই মিথ্যা বলতেছোস, আর হয়তো যেহেতু বাইরে থেকে ঘেরটা আটকা দিছে তাইলে মনে হয় যে এটা ফেক। হুম তো আমি আর ও আমাকে বলছে, আমি আর ভয়ে আর এখানে আসি নাই। যাই হোক, তার অনেকদিন পর ওর বাবা আবার গ্রামের বাড়িতে চলে যায়। তো আমাকে বলার পর আমি বলছি না, আমি একলা যাওয়ার সাহস পাই না। আমি আর এক বন্ধুকে বললাম, কিন্তু আমার ওই বন্ধু আসার সাহস পেল না। তো ও আমাকে কইলে যে বন্ধু আমার কয়েকদিন ধরে এরকম ডিস্টার্ব করতেছে, বন্ধু আজকে থাকে, আজকে বেঁচে যেতে নাও পারি, আমি মারাও যাইতে পারি আমি। হ্যাঁ আমি বললাম তুই মারা যাবি কেমনে বুঝলি? তো তখনও আমারে বললো যে যারা ওই চিল্লাচিল্লি করে তারাই আমারে বলছে যে আজকে তোকে মেরে ফেলবো। শিট। তারপর? তো আমি তখন বললাম যে ভূত তো কোনোদিন কথা কয় না, হয়তো ভয় দেখাইবো, ভূতকে তাই কোনদিন মাইরে হাল দেয়, ভূত হচ্ছে আমার মতো। হুম ঠিক আছে। তো তখন আমি ওর কথা বিশ্বাস করি নাই, তখন আমি ওর সাথে আইছি। হুম তো ওই দিন আসার পর এমন ঘটনা ঘটবে আমি কোনোদিনও ভাবতে পারি নাই। মানে এখন আমি যে বলতেছি, আমার এই যে দেখেন পাও কাঁপতেছে, কিন্তু আমার পুরা শরীর কাঁপতেছে, আর মনে করেন হাতে দেখেন যারা উঠে গেছে। আমি মানে এই কথাগুলো বলতে আমার ভয় করে, যদি আমার কোনো ক্ষতি করে। মানে এতটাই ভয় পাইছিলাম যা বলার মতো না। হ্যাঁ। তো তারপরের দিন আমরা আসি, আমি আরো আসি। ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ক্লোজ ফ্রেন্ড থাকার কারণে কিন্তু আমি আসছি। হুম কিন্তু এরকম ভাবে যে এমন জিনিসটা হইবে আমি আসলে ভাবতে পারি নাই। তো আমি আসছিলাম, আসার পর আমি আবারও 2 তলায় গিয়ে শুইছি ওর সাথে। হুম শোয়ার পর আমরা হচ্ছে 12টার মধ্যে টিভি দেখি। এখানে একটা টিভি ছিল, 12টার মধ্যে টিভি দেখি। টিভি দেখার পর আমরা ঘুমিয়ে যাই। হুম মানে আমি ঘুমিয়ে যাই, ও যে জায়গায় ছিল আমি জানি না, আমি ঘুমিয়ে যাই আমার মতো। হুম তো রাত 2টার সময় ওই যে আমার যে বন্ধু না মানে কেমনে জানি মানে গোংরাইতেছে, আর ভিতরে চোখ লাল টকটক হয়ে গেছে। আমি ওকে ডাক দেই, ও আমার কথা শুনে না। মানে এক জায়গায় যে ওই যে ও সানের হনে দাঁড়া রয়েছে, মানে একবারে কানিতে এসে দাঁড়া রয়েছে। মানে মনে করেন যে ওকে আমি ডাহি, কোনো কথা শুনে না। হুম তো আমি তখন ভয় পেয়ে গেছি। আমি কইছি বন্ধু কি হয়েছে? সাথে সাথে আমার মানে গলায় টিপি দিয়ে ধরছে। ওই বন্ধুই? হ্যাঁ, বন্ধু আমার গলায় টিপি দিয়ে ধরছে। হ্যাঁ। ঠিক আছে, আমি অনেক কষ্ট করে সারানোর পর হঠাৎ করে আবারও ভালো হয়ে যায়। এই ভালোই খারাপ? হ্যাঁ, হঠাৎ করে ভালো হয়ে যায়। আমি মনে করেন সূরা পড়ছিলাম, সূরা পড়ার পর হঠাৎ করে ভালো হয়ে গেল। তারপর? ভালো হওয়ার পরে আমি কইলাম যে বন্ধু তুই আর কি করস, আমাকে মেরে হাল দিবি? তুই আমাকে এখানে নিয়ে এসে তুই যেমন করতেছস, আসলে আমার মনে হয় তোর কিছু হয় নাই, তুই আমার ভয় দেখাই। আপনি তো কাঁপতেছেন রীতিমতো। না মানে আমি আসলে মানে এটা বলতে গেলে আমার ভয় করে। আমি কোনোদিন কারো শেয়ার করি নাই, কিন্তু আপনারা বলতেছি। তো তারপর রাত যখন 2টা বাজে, রাত 2টা বাজার পর দেখি যে ও একলাই মানে শানের হাতে মাথা করতেছে, থাবাইতেছে? হ্যাঁ, ও মা গো। মাথা থাবড়াইতেছে। পরে আমি যা দেখতেছি কিছু বলতেছি না, আবার যদি গলায় চাইতে আমাকে মেরে হাল দেয়। তো হঠাৎ করে আমার মেয়ে ঘুরে, আমার চোখের সাথে চোখ পেরে যায়। মেয়েটার সাথে? ওই যে আমার এই বন্ধুর সাথে। আচ্ছা। বন্ধু তখন আমাকে কইতেছে যে তুই এখানে কিসের জন্য আসলি, তুই এখানে কিসের জন্য আসলি? ওর কথা শুনে মানে ও কণ্ঠ অন্যরকম হয়ে গেছে। আমি বললাম যে আমারও বন্ধু, যার কারণে আমি আসছি। পরে অন্য শব্দে কইলো যে আজকে মারবো ওকে, কালকে মারবো তোকে।
তুই যদি আর কোনোদিন আসিস। শিট, তারপর? তখন আমি তো অনেক ভয় পেয়ে গেলাম। ও যে মানে তখন আমি একটু বিশ্বাস করছি, ও মাথা থাবড়ায় যখন ওর এখান থেকে রক্ত পড়তেছে, তখন আমি তো বিশ্বাস করছি না ওর ভিতরে ভূত ঢুকে গেছে। হুম তারপরে আমি বলছি যে আমি আর কোনোদিন এখানে আসবো না, হুম এখানে আসবো না। আমি যখন মাগরিবের আজান দেয় হুম তখন ও একটু শান্ত হয়। শান্ত হওয়ার পর আমি চলে আসি, মানে আজান দেওয়ার সাথে সাথে এখানে যখন নামাজ পড়ার এই যে সামনে মসজিদ, যখন লোক চলে যায় তখন আমি চলে আসি। চলে আসার পর সকালে শুনি ও মারা গেছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই মানে গড। যখনই আজান দেয় এখানে আমি মানুষের শব্দ শুনি, আমি সাথে সাথে চলে যাই। আমাকে অতি কয় যে তুই চলে যা। জানতো আজান হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িও কাছে, আমি ভয় পাই নাই। মানে এমন ভাবে ওক মারছে যা বলার মতো না। মানে মনে হয় কোনো প্রাণী ওক মনে করেন ছিঁড়া খাইছে। মানে এমন মানে অবস্থা একদম খারাপ। এনে নিউজও হয়েছিল। আয় হায়। তারপরে কি আপনার চোখে কোনোদিন আর বা ইয়েতে পড়ছে আমি নাকি? তাবিজ কবজের মধ্যে আছে? তাবিজ কবজ বলতে আমি মানে একলা বের হই নাই কে, আর আমাকে অনেক ডিস্টার্ব করছে। এরপরেও এরপরে আমাকে অনেক ডিস্টার্ব And ভূত আছে কিনা জিন আছে কিনা এটা একান্ত আপনার বিশ্বাসের ব্যাপার, কিন্তু ভাই যার সাথে ঘটে সেই জানে। খুব আমি মানে বলতেছি দেখতেছেন তো আমার পাও, তারপরে এই যে আপনি এই কাঁপতেছেন, আমি feel আর করতেছি। যারা উঠতেছে যারা উঠে এই নিয়ে আমরা আজকে ছিলাম হচ্ছে সিরাজগঞ্জের বেলকুচিতে, আর এই জায়গাটার নাম হচ্ছে চালা আদালত পাড়া। চালা আদালত পাড়া। উই হোপ টু মিট ইউ সুন। আপনার ঠিকানায় নিশ্চয়ই আমরা আসবো খুব তাড়াতাড়ি আপনার গল্পটা শুনতে। সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা।